আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ফরেক্সের উপর নির্মিত এই শিক্ষামূলক ভিডিওটি দেখার জন্য। আপনারা যারা নিয়মিত আমার এই চ্যানেলটি ফলো করে থাকেন তারা জানেন যে আমি ফরেক্সের উপরে কিংবা ফিনান্সিয়াল মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় এর উপরে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি। আজকে তার 42 নাম্বার ভিডিও। আপনারা যদি আমার পূর্ববর্তী ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে সেগুলো দেখে আসতে পারেন। আজকে আমি যে কাজটা করব, আজকে আমি আলোচনা করব যে নেক্সট উইকে সম্ভাব্য কী ট্রেড হতে পারে ইউরো ইউএসডি এবং জিবিপি ইউএসডিতে, এবং আমি আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে আমি অ্যানালাইসিস করলাম এবং কিভাবে আমি পরবর্তী ট্রেডের জন্য অপেক্ষা করছি। এবং এটা অ্যানালিসিস করার সময় একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, সেটি হলো দুইটি টাইম ফ্রেম যখন ভিন্ন সিগন্যাল দেয় তখন কি করা যেতে পারে। আমরা অনেক সময় দেখি যে মনে করেন ডে ওয়ান চার্টে এক ধরনের সিগন্যাল দিচ্ছে, বাই সিগন্যাল দিচ্ছে, কিন্তু H4 কিংবা H1 কিংবা M15 চার্টে কিন্তু অপোজিট একটা সেল সিগন্যাল দিচ্ছে। তখন আমরা কোন চার্টটা ফলো করব এবং কিভাবে আমরা ট্রেডে এন্ট্রি নিতে পারি সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস আপনাদেরকে মনে করাই দিতে চাই, সেটা হলো সহজে কি করে আমরা ট্রেন্ড ধরতে পারি। আমরা জানি যে 3 প্রকার ট্রেন্ড রয়েছে। একটা হলো আপার ট্রেন্ড। আপার ট্রেন্ড মানে হলো যে সেখানে হায়ার হাই ক্রিয়েট করতে করতে প্রাইস উপরের দিকে উঠে যাবে, হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করতে করতে, অর্থাৎ এরকম করে প্রাইস যখন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে তখন আমরা সেটাকে বলে থাকি সেটা ঊর্ধ্বমুখী বা আপার ট্রেন্ডে রয়েছে। তার অপোজিট যদি সেটা লো এবং লোয়ার হাই ক্রিয়েট করতে করতে লোয়ার লো লোয়ার হাই ক্রিয়েট করতে করতে নিচের দিকে নেমে আসে, তাহলে আমরা বেসিক সংজ্ঞা অনুযায়ী তাকে আমরা বলতে পারি যে এটা একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। আর যখন আমরা দেখতে পারি যে একটা নির্দিষ্ট চ্যানেল বা রেঞ্জের মধ্যে প্রাইস ঘোরাফেরা করছে তখন আমরা সেটাকে বলি সেটা কনসলিডেট কিংবা সাইডওয়েজ মার্কেটে রয়েছে। তো এটা হলো আমাদের বেসিক ডেফিনেশন, যে বেসিক ডেফিনেশন অনুযায়ী আমরা আপার ট্রেন্ড, লোয়ার ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড ধরতে পারি। বাট রিয়েল লাইফের ক্ষেত্রে কিন্তু আমাদের সিনারিওটা এরকম থাকে না। এরকম সিনারিওতে থাকে না। মনে করেন আমি ধরে নিচ্ছি যে প্রাইস নিচে আসবে, এইভাবে সুন্দর করে একদম গতিবিধি মেনে এইভাবে নিচের দিকে নেমে আসবে, এটা খুবই কম সময় ঘটে থাকে। যখন খুব স্ট্রং ট্রেন্ডে থাকে, স্ট্রং ডাউন ট্রেন্ডে থাকে তখন এরকম ঘটতে পারে, কিংবা যদি খুব স্ট্রং আপার ট্রেন্ডে থাকে তখন কিন্তু এরকম সুন্দর করে আস্তে করে যেভাবে আমরা ডেফিনেশন দিলাম সেভাবে উপরে উঠে আসতে পারে। বা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা ঘটে না। বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন চার্টের দিকে তাকাবেন তখন দেখতে পাবেন যে চার্ট এরকম করে নিচের দিকে নেমে আসছে, ঠিক আছে, নিচের দিকে নেমে এসে তারপরে সে হজবরল পাকায়, তারপরে আবার সে নিচের দিকে এইভাবে চলে আসতেছে। তো এরকম করে যখন চার্টের মধ্যে আমরা দেখি তখন কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই। ঠিক আছে, এখানে কনফিউজড হওয়ার কিছু নেই। আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সবসময় সুন্দর নিয়ম মেনে কিন্তু ট্রেন্ড চলবে না। সে কিন্তু উপরে যাবে, নিচে যাবে, একটা সাইডওয়েজ মুভমেন্টে যাবে, তারপরে সে আপনাকে একটা ট্রেন্ডের দিকে মুভ করবে, কারণ আপনাকে ট্র্যাপ করাই হলো প্রাইসের উদ্দেশ্য। তো এটাকে সহজভাবে ধরার উপায় হলো আপনি চার্টের দিকে তাকাবেন, এর যেই স্টার্টিং পয়েন্টটা রয়েছে এইটা হলো আপনার স্টার্টিং পয়েন্ট, এবং এন্ড পয়েন্ট কোথায়, চার্টের এন্ড পয়েন্ট হলো এরকম একটা জায়গায়। তাহলে আপনি দেখেন স্টার্টিং পয়েন্ট এইখানে আর এন্ড পয়েন্ট হলো, মানে স্টার্টিং পয়েন্ট যদি এটা আপনার স্টার্টিং পয়েন্ট হয় এবং এন্ড পয়েন্ট যদি আপনার এইটা হয়, তার মানে কি দাঁড়ালো, আপনি কিন্তু মাঝখানে কি ঘটলো এটার থেকে বেশি যদি আপনি একটি স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্টের দিকে তাকান তাহলেই বুঝতে পারছেন যে এটা কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে, অর্থাৎ প্রাইস আস্তে আস্তে করে নিচের দিকে নেমে আসছে। অনুরূপভাবে আপনারা যদি দেখেন যে না, প্রাইস এরকম করে উপরে উঠে এখানে কিছুক্ষণ ঘুরে এখানে এসে এরকম করে তারপরে এরকম গেল, তাহলে আপনি এখানে দেখেন এখানে কিন্তু সেই আগের মতো করে সুন্দর সংজ্ঞা অনুযায়ী কিন্তু সে চলে নাই। কিন্তু আপনি যদি স্টার্টিং পয়েন্টটা দেখেন, চার্টের স্টার্টিং পয়েন্ট এইটা এবং চার্টের এন্ড পয়েন্ট এইটা, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে প্রাইস কিন্তু অনেক ঘোরাফেরা করার পরেও কিন্তু সে উপরের দিকে গেছে। তার মানে আমি বলতে পারি যে এটা একটা আপার ট্রেন্ডে রয়েছে। তো এটা একটা সহজ উপায় যে কী করে আমরা বুঝতে পারি যে ট্রেন্ড কোন দিকে রয়েছে। যারা একদমই ট্রেন্ড ধরতে পারেন না তারা যখন সংজ্ঞা অনুযায়ী ট্রেন্ড ধরতে যান তারা কিন্তু এরকম একটা কনফিউশনের মধ্যে পড়ে যান। তো এইভাবে আমরা আপার ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড এভাবে আমরা ধরতে পারি। এবার আমি চার্টে চলে যাই। আজকে আমরা অ্যানালাইসিস করি এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করি যে যখন আমাদের দুইটা ভিন্ন ধরনের সিগন্যাল পাবো তখন আমরা কি করতে পারি। তো আমি চার্টে চলে আসি। দেখেন আমি যখন ট্রেড করি মিনস আমার যে উইকেন্ড চলছে, উইকেন্ডে কিন্তু আমি ইউরো ইউএসডি, জাপানিজ, জিবিপি ইউএসডি, ইথেরিয়াম যেখানে আমি ট্রেডগুলো নিব আমি অ্যানালিসিস করে রেখে দিয়েছি। তো এই অ্যানালিসিস আমি কি করে করি সেটা আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করি। তো প্রথমে আমি ইউরো ইউএসডি অ্যানালাইসিস করার চেষ্টা করি যে নেক্সট উইকে কি ঘটতে পারে। আমি কিন্তু জানি না যে আগামী উইকে কি ঘটবে, বাট আমি চেষ্টা করব যে আমার প্ল্যান অনুযায়ী আমি কি করতে পারি সেগুলো ঠিক করে রাখবো।
তো আগে দেখেন আমাদেরকে, আমি বলি আপনাদেরকে ট্রেন ধরা শিখি ফার্স্টে, যেটা আপনাদের জন্য অনেক সময় অসুবিধা হয়। অনেকে আমাকে বলেছেন যে ট্রেন ধরতে পারি না। তাহলে দেখেন উইকলি চার্টে আমি যদি এখানে তাকাই, তাহলে উইকলি চার্টে আমি কি দেখতে পাচ্ছি? উইকলি চার্টে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি আমি স্টার্টিং পয়েন্ট ধরি, স্টার্টিং পয়েন্ট এবং এখান থেকে এসে একদম নিচের দিকে এই পর্যন্ত নেমে আসছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত সে কি রয়েছে? সে কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। এই মাঝখানে কি ঘটলো এগুলো নিয়ে আপনার মাথা ব্যথা করার কোনো দরকার নাই, ঠিক আছে? আবার এখান থেকে আপনি যদি এই দিকে তাকান তাহলে দেখতে পাবেন এটা উপরের দিকে উঠে আসছে। এটা স্টার্টিং পয়েন্ট যদি আমি এটাকে ধরি এবং এন্ড পয়েন্ট যদি আমি এটাকে ধরি তাহলে কিন্তু সে উপরের দিকে উঠে আসছে, ঠিক আছে? মাঝখানে সে ঘোরাফেরা করবে। এখন আরেকটা সহজ উপায় হলো যে কখন স্ট্রং ট্রেন্ডে রয়েছে সেটা বোঝার জন্য আপনি একটু চার্টগুলোকে শিফট করতে পারেন। যেমন উইকলি থেকে ডেইলি চার্টে আসতে পারেন। ডেইলি চার্টে কিন্তু খুব সুন্দর করে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার স্টার্টিং পয়েন্ট ছিল এরকম একটা জায়গায়, তারপরে সে উপরে এই পর্যন্ত চলে আসলো, তার মানে এই পর্যন্ত সে আপার ট্রেন্ডে রয়েছিল। আবার এখান থেকে একটা টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্ট থেকে সে কিন্তু আবার নিচের দিকে নেমে এসেছে। তার মানে এইটুকু যে ডাউন ট্রেন্ড রয়েছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি। আপনি যদি একটু খেয়াল করে দেখেন এখান থেকে শুরু করে প্রাইস উপরে এইভাবে গেল, তার মানে এটা তো আপার ট্রেন্ড। এটা যদি আমি স্টার্টিং পয়েন্ট ধরি এবং এটা যদি আমি এন্ড পয়েন্ট ধরি তাহলে কিন্তু এটা উপরের দিকে গেছে। অনুরূপভাবে আপনি যদি এখান থেকে তাকান, এখান থেকে কিন্তু টার্ন করে আবার নিচের দিকে নেমে আসছে। তার মানে এইটুকু জায়গার মধ্যে সে কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ডে রয়েছে। তাহলে আপনাকে যদি বলি এখন প্রাইস কোন ট্রেন্ডে রয়েছে, তাহলে কিন্তু আপনি ডেইলি চার্ট থেকে বলতে পারেন যে এটা এখন ডাউন ট্রেন্ডে রয়েছে, ঠিক আছে? অনেক সময় আমাদের হয় কি আমরা ওই হায়ার লো লোয়ার হাই ওইটা ক্রিয়েট করে চলতেছে, এইভাবে ধরতে গেলে আমরা কনফিউজড হয়ে যাই। ফর এক্সাম্পল আমরা যখন খুব বেশি পরিমাণে অ্যানালাইসিস করি তখন কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই যে এখান থেকে এখানে আসলো, আবার এখান থেকে উপরের দিকে গেল, আবার নিচে এইভাবে চলে আসলো, তখন আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই। যখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি করছে, সে এই হাইটাকে ভেঙে উপরের দিকে উঠে গেল, তখন কিন্তু আমরা বলতে পারি না যে এটা কোন ট্রেন্ডে রয়েছে। দেখেন এখানে কিন্তু একটা প্যাটার্ন ট্রেডের সম্ভাবনা ক্রিয়েট হয়েছে এবং প্যাটার্ন ট্রেড করে কিন্তু সে নিচের দিকে নেমে চলে আসছে। আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছিলাম যে আমি প্যাটার্ন ট্রেড নিয়ে আলোচনা করব। যখন মার্কেটে সেই প্যাটার্ন ট্রেডে সুন্দর অপরচুনিটি ক্রিয়েট হবে আমি তখন আপনাদেরকে সেটা ইন্ট্রোডিউস করব। তো এখন এখানে দেখা যাচ্ছে যে এটাকে আমি যদি মুছে দিই এই জিনিসগুলোকে, তাহলেও আমি দেখতে পাবো যে যেহেতু এটা ডাউন ট্রেন্ডে রয়েছে, প্যাটার্ন ট্রেন্ডের পরেও সে কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসে, তার মানে সেটা স্ট্রং ডাউন ট্রেন্ডে রয়েছে। যে এইখান থেকে শুরু করে যদি এই পর্যন্ত আমি লক্ষ্য করি ডাউন ট্রেন্ডে রয়েছে। আমি যদি H4-এও চলে আসি তাহলে আমি এখান থেকে চারটি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা হলো আমার স্টার্টিং পয়েন্ট এবং এটা হলো আমার এন্ড পয়েন্ট। তার মানে কি এখন এটি স্ট্রং ডাউন ট্রেন্ডে রয়েছে। ডেলিতেও ডাউন ট্রেন্ডে ছিল এবং H4-এও কিন্তু আমি এখানে স্ট্রং ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। তাহলে ডাউন ট্রেন্ডে যখন থাকবে তখন আমি কি করবো? একটা সেল ট্রেড নেওয়ার অপরচুনিটি খুঁজবো এবং সেল ট্রেডের অপরচুনিটি কী করে খুঁজবো? আমাকে খুব সুন্দর করে খুঁজে বের করতে হবে কোথায় সুইট স্পট রয়েছে, যেখান থেকে ট্রেড নিলে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও আপনার ফেভারে থাকতে পারে। এবং সেটা বের করার জন্য আমি আপনাদেরকে অনেক ধরনের টেকনিক শিখিয়েছি। যে টেকনিকগুলো শিখেছি সেগুলো আমি এখানে মেনলি আলোচনা করব। প্রথমে আপনাদেরকে শিখিয়েছিলাম যে আমাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকতে হবে এবং এই সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকার জন্য সহজ যে উপায়টা আপনাদেরকে আমি শিখিয়েছিলাম সেটি হলো আপনারা লাইন চার্টে চলে যাবেন। আপনারা যদি লাইন চার্টে চলে যেতে পারেন তাহলে কিন্তু আপনারা সুন্দর করে সিগনিফিক্যান্ট জোনগুলো খুঁজে বের করতে পারেন। তাহলে এখানে আমি লাইন চার্টের এই জায়গাটা ক্লিক করলাম, তাহলে এটা লাইন চার্টে পরিণত হয়ে গেল। এখন আমি দেখব যে কোথায় কোথায় তির্যক পয়েন্ট রয়েছে। তির্যক বলতে এই যে এরকম খাড়া পয়েন্ট, এই খাড়া পয়েন্ট, এরকম খাড়া পয়েন্ট, ঠিক আছে? তাহলে আমি এখানে এখান থেকে যদি আমার লেটেস্ট প্রাইস হয়, আমি যদি লেটেস্ট প্রাইস থেকে উপরের দিকে যেতে থাকি তাহলে এরকম একটা জায়গায় আমি এরকম একটা তির্যক পয়েন্ট পেলাম যেখানে টাচ করলো। আবার আমি আরেকটা এখানে হরিজন্টাল লাইন টানি, এরকম একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি যে এখানে তির্যক লাইনের সাথে এটা মিলে গেছে। আবার আমি যদি তার মাঝখানের দিকে খোঁজার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে এরকম একটা জায়গায়, ঠিক আছে, এই যে এরকম একটা জায়গায় কিন্তু এটা টাচ করেছে, এটা লেটেস্ট তির্যক পয়েন্ট। আর লেটেস্ট তির্যক পয়েন্ট আমি কোথায় দেখতে পাচ্ছি? এরকম একটা জায়গায় আমি লেটেস্ট তির্যক পয়েন্ট দেখতে পাচ্ছি। তাহলে দেখেন আমি শুধুমাত্র লাইন চার্ট ইউজ করে শুধুমাত্র তির্যক পয়েন্টগুলোকে ব্যবহার করে আমি সুন্দর করে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারলাম H4 চার্টে। এটাকে আমি যদি এখন আবার ক্যান্ডেলস্টিক চার্টে নিয়ে চলে আসি তাহলে দেখেন সুন্দর করে কিন্তু আমার সাপোর্ট রেজিস্ট্যান্স বের হয়ে চলে আসলো। তাহলে এখন প্রাইস যে নিচের দিকে আছে যদি সেই প্রাইসটা রিটেস্ট করে এই রেজিস্ট্যান্স জোনের কাছে আসে তাহলে আমি সেখান থেকে যদি সেল সিগন্যাল পাই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনুযায়ী, কারণ আমি আপনাদেরকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নও শিখিয়েছি, তাহলে আমি সেখান থেকে সেল সিগন্যাল নিতে পারি বা সেল ট্রেড নিতে পারি, তাই না? তাহলে এখন আসি যে আরেকটা জিনিস আপনাদেরকে শিখিয়েছিলাম আমি, ফিবোনাচি টুল ইউজ করা, ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ইউজ করা। তো ফিবোনাচি টুল হলো এই যে এখান থেকে আমি ফিবোনাচি টুলটা যদি নেই এবং আপনাদেরকে আমি ফিবোনাচি টুল ইউজ করা শিখিয়েছিলাম যে হাইয়েস্ট যে পয়েন্ট আছে ওখান থেকে একদম যে লোয়েস্ট পয়েন্টটা আছে সেখানে একটা লাইন টানতে হবে, অর্থাৎ ফিবোনাচি টুলটা ইউজ করতে হবে। এবং তারপরে আমাদের দেখতে হবে যে সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে কোন কোন জায়গায় কনফ্লুয়েন্স করছে।
তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 23.6 যে জোনটা রয়েছে বা যেই লাইনটা রয়েছে ফিবোনাচি রিট্রেসমেন্টে, সেটা কিন্তু আমার যে একটা রেজিস্ট্যান্স ছিল পূর্ববর্তী, যেটা আমি ড্র করলাম একটু আগে আমার সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইন চার্ট থেকে, সেটার সাথে মিলে যাচ্ছে। তাহলে সেখানে আমি একটা জোন ক্রিয়েট করে রাখতে পারি যে এরকম একটা জোনে যদি প্রাইস আসে এবং সেখানে যদি আমার সেল সিগন্যাল ক্রিয়েট করে, তাহলে আমি সেখান থেকে সেল নিব। আরেকটা জোন দেখেন এখানে খেয়াল করে, এই 38.2 কিন্তু আগের যে আমি লাইনটা টেনেছিলাম তার সাথেও কনফ্লুয়েন্স করছে, অর্থাৎ তার সাথে মিলে যাচ্ছে। তার মানে এরকম একটা জোনে কিন্তু যদি আমি প্রাইস অ্যাকশন সেল সিগন্যাল পাই, তাহলে ওই প্রাইস অ্যাকশন সেল সিগন্যালটা আমার জন্য অনেক স্ট্রংভাবে কাজ করবে। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে আমি যদি এই ফিবোনাচিটাকে নিচের দিকে টেনে নিয়ে আসি, অর্থাৎ পরবর্তী যে জোনটা রয়েছে, পরবর্তী যে হাইটা রয়েছে, এখানে এসে নতুন যে হাইটা ক্রিয়েট করলো, সেখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 50 সাথে, দেখেন এই যে 50 সাথে কিন্তু এই লাইনটা খুব ভালো করে মিলে গেছে। তার মানে আমি যে জোনটা টেনেছিলাম তার সাথে কিন্তু এই 50-র একটা কনফ্লুয়েন্স রয়েছে। তাহলে এই যে আমি লাইনটা টানলাম, এটা কিন্তু একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স হিসেবে আমার জন্য কাজ করতে পারে। কেন? এক, আমি এখান থেকে যখন রেজিস্ট্যান্স আঁকার চেষ্টা করেছিলাম লাইন চার্ট দেখে, তার সাথে মিলেছিল। দুই, আমি যখন এখান থেকে অর্থাৎ প্রথম যে হাইটা রয়েছে সেখান থেকে যখন ফিবোনাচি টুল এঁকেছিলাম, ফিবোনাচি রিট্রেসমেন্ট, তার সাথে কনফ্লুয়েন্স করেছিল। তিন, তারপরের যে হাইটা রয়েছে তার সাথেও কিন্তু এই 50-র সাথে সে মিলে গেছে। তার মানে এখানে তিনটার সাথে অলরেডি আমি মিল পেয়েছি। এবং এখানে 23-এর সাথেও কিন্তু আমি যে লেটেস্ট লাইনটা টেনেছিলাম তার সাথেও একটা মিল রয়েছে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে আমি যে লাইনগুলো টেনেছিলাম, যে রেজিস্ট্যান্সগুলো, সেগুলো কিন্তু আমার ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলের সাথেও মিলে যাচ্ছে। এখন সেটাকে টেনে নিয়ে এসে আমি যদি একদম লেটেস্ট যে টুলটা রয়েছে, লেটেস্ট যে হাইটা রয়েছে সেখানে ফিবোনাচি টুলটা আঁকি, তাহলে আমি সেখানে আবার দেখতে পাবো এইখানে দেখেন 50টা এই জোনের সাথে আবার মিলে যাচ্ছে। তাহলে এই যে একটা 50 জোন আমি এখানে টেনেছি, সেই 50 জোনটা কিন্তু চারটা জিনিসের কনফ্লুয়েন্স আমি পেলাম। তাহলে এইখানে এসে যদি আমি একটা সেল সিগন্যাল পাই, তাহলে সেটা কিন্তু আমার রিস্ক রিওয়ার্ডের সাথে অনেক বেশি খাপ খাবে। অর্থাৎ সেখান থেকে ট্রেড নিলে আমি সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। 100% অ্যাকুরেট যে হবে তা না, কিন্তু সেখান থেকে সেল সিগন্যাল পেলে আমার ট্রেডের পসিবিলিটি সেই সেলের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ সেখানে অনেকগুলো কনফ্লুয়েন্স রয়েছে। অনেক টাইপের ট্রেডার সেখানে ওয়েট করছে সেল নেওয়ার জন্য, এবং যেখানে সেল প্রেশার বেড়ে যাবে এবং সেখানে সেল নিচের দিকে যাওয়ার, প্রাইস নিচের দিকে যাওয়ার প্রবাবিলিটি থাকতে পারে। এবং এখানেও দেখেন যে 78-এর সাথে কিন্তু আমার এই লাইনটাও মিলে গেছে। অর্থাৎ যে দুটা গ্রিন জোন আমি টেনেছিলাম, এই দুটা গ্রিন জোন কিন্তু খুব সুন্দর করে আমাকে দেখাচ্ছে যে এখান থেকে প্রাইস রিভার্সাল হতে পারে। ঠিক আছে, এবং এখানে যেহেতু স্ট্রং ডাউন ট্রেন্ডে রয়েছে, এমনও হতে পারে যে সে শুধুমাত্র ওই 23.6 যেটা রয়েছে, কারণ আমরা জানি যখন স্ট্রং থাকে তখন এই 23.6-এ বাধা পেয়ে প্রাইস কিন্তু সেই স্ট্রং ট্রেন্ডের দিকে চলে যায়। অর্থাৎ পসিবল এই তিনটা জোন, এবং এই তিনটা জোনের মধ্যে এই যে 50 যে জোনটা রয়েছে, আমি এখন এই ফিবোনাচি থেকে যদি আমি মুছে দিই, তাহলে দেখেন জোনগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন খুব সুন্দর করে আপনার সামনে ট্রেড অ্যানালাইসিস চলে আসলো। অর্থাৎ নেক্সট উইকে আপনি কি করতে পারেন সেটা সম্ভাব্য চিত্র কিন্তু আপনার সামনে চলে আসলো। তাহলে এটা হলো আমি H4 দেখে বের করলাম যে এরকম একটা জায়গা থেকে যদি আমি সেল সিগন্যাল পাই। এবার আমি কি করব, যদি আমি H1 চার্টে যাই, তাহলে আমি দেখতে পাবো যে H1 চার্টে আমি একটু এখান থেকে চার্টটা শিফট করে নিই। এখন আপনাকে ওয়েট করতে হবে যে প্রাইসটা যখন এরকম জায়গায় পৌঁছাবে, এই যে গ্রিন জোনগুলো আমি হায়ার টাইম ফ্রেম থেকে বের করে আসলাম, এক হলো আমি ডেলি থেকে দেখলাম ডাউন ট্রেন্ডে রয়েছে, H4-ও দেখলাম ডাউন ট্রেন্ডে রয়েছে, এবং H4 থেকে আমি বিভিন্ন অ্যানালাইসিস করলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স ফিবোনাচি দিয়ে আমি এই জোনগুলোকে খুঁজে বের করলাম। এখন এই জোনগুলো থেকে আমি দেখার চেষ্টা করব যে এখানে আমার প্রাইস অ্যাকশন সেল সিগন্যাল পাই কিনা। আমি ব্লাইন্ডলি ট্রেড নিব না। প্রাইস যখন এই জায়গাটায় চলে আসবে এবং এখানে এসে যদি আমি কোনো প্যাটার্ন পাই, সেখানে আমি কী করতে পারি, আমি বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন পেতে পারি, কিংবা আমি পিন বার পেতে পারি, কিংবা সেখানে আমি অন্য কোনো 3 ক্যান্ডেলস্টিকের প্যাটার্নও পেতে পারি। অর্থাৎ আমি সেখানে যদি ইভিনিং স্টারও পাই, তাহলে কিন্তু আমি সেখান থেকে ট্রেড নিতে পারি। ঠিক আছে, এখন আপনাকে একটা কোয়েশ্চেন করেছিলাম যে যেমন ধরেন আপনি যদি এখন M15-এ চলে আসেন, অর্থাৎ 15 মিনিট চার্টে চলে আসেন, তাহলে দেখতে পাবেন যে এটা কিন্তু আপার ট্রেন্ডে রয়েছে। এই লেটেস্ট যে ট্রেন্ডটা সেটা কিন্তু আপার ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে, তাহলে মনে করেন যে চার্ট যখন শুরু হবে তখন আপনারা বলতে পারেন আমি তখন দেখতে পাচ্ছি এটা আপার ট্রেন্ডে রয়েছে, তাহলে আমি এখানে বাই সিগন্যাল নিব নাকি সেল সিগন্যাল নিব। ঠিক আছে, তাহলে আপনার অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা খুব সহজ, সেটা হলো আপার টাইম ফ্রেম যেটা বলবে সেদিকে থাকার চেষ্টা করবেন, কারণ সেটা সিগন্যালটা স্ট্রং। আমরা ডে টাইম, আমরা H4, আমরা H1 থেকে দেখে আসলাম, বা H4 এবং ডে 1 থেকে দেখে আসলাম যে সেখানে সেল সিগন্যালটা স্ট্রং। তার মানে আমরা সেলের দিকে থাকলে আমরা ট্রেন্ডের দিকে থাকবো। এখন সেটা ডিপেন্ড করছে আপনি কোন ধরনের ট্রেডার। আপনি যদি এখন স্ট্রং ট্রেন্ডের দিকে ট্রেডার হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি
ট্রেন্ড ট্রেডার হন তাহলে আপনি ট্রেন্ডের দিকে ট্রেড নেবেন, কিংবা আপনি যদি রিভার্সাল ট্রেডার হন তাহলে আপনি রিভার্সাল ট্রেড নেবেন। আমি রিভার্সাল ট্রেড কারা আছে তাদের কি করে ট্রেড অপরচুনিটি সামনে আসতে পারি সেটাও আপনাদেরকে শেষের দিকে দেখাবো। বাট যেহেতু আমি এখন স্ট্রং ডাউন ট্রেন্ড পাচ্ছি H4 এবং ডে 1-এ, তাহলে আমি এখান থেকে যারা ডে ট্রেডার রয়েছে, অর্থাৎ যারা এখানে আপনার ট্রেন্ড ট্রেডার রয়েছে তাদের জন্য কি করে ট্রেডিং অপরচুনিটি ক্রিয়েট হতে পারে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে M15ও যদি ট্রেডটা এরকম একটা গ্রিন জোনের কাছাকাছি চলে আসে, তাহলে সেখানে আমি ওয়েট করব সেখানে সেল সিগন্যাল তৈরি হয় কিনা, কিংবা বেটার হলো আপনারা H1-এ এসে ওয়েট করেন যে সেখান থেকে আমি কোনো সেল প্যাটার্ন পাই কিনা। তাহলে নেক্সট উইকে আপনারা যারা ট্রেন্ড ট্রেডার করবেন বা ট্রেন্ড ট্রেড করার জন্য ইচ্ছুক, যে আপনারা যদি মনে করে থাকেন এখানে শুধুমাত্র আমি কিন্তু এখানে টেকনিক্যাল অ্যানালিসিস করছি, ফান্ডামেন্টাল জিনিসটা কিন্তু আমি এখানে আনছি না, ফান্ডামেন্টাল কিংবা সেন্টিমেন্টাল জিনিসটা, ঠিক আছে। সো টেকনিক্যাল ট্রেডার অনুযায়ী আপনি যদি ট্রেন্ড ট্রেডার হন, তাহলে এরকম গ্রিন জোনগুলোতে আপনি যদি সেল সিগন্যাল পান, তাহলে আপনি সেখান থেকে সেল সিগন্যালে ট্রেড নিতে পারেন। এখন আসি, এই যে সেল সিগন্যালটা আমি এখান থেকে নিব, মনে করেন এখানে একটা আমার এখান থেকে প্রাইসটা এখানে গেল, এখানে গিয়ে আমার একটা সেল সিগন্যাল ক্রিয়েট হলো, অর্থাৎ এখানে গিয়ে আমি একটা পিনবার মতো পেলাম। তাহলে তার টার্গেটটা কত দূর হতে পারে? তার টার্গেটটা বের করার জন্য আমাকে আবার হায়ার টাইম ফ্রেমে চলে যেতে হবে। হায়ার টাইম ফ্রেমে গিয়ে আমাকে খুঁজে বের করতে হবে যে লেটেস্ট নিচে যে আপনার রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা কত দূর পর্যন্ত রয়েছে, এবং সেটা খুঁজে বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি। সেটা হলো আমরা আবার ফিবোনাচি টুলটাকে নিয়ে এসে এটা লোয়ার পয়েন্ট থেকে এটার হায়ার পয়েন্টে আমরা ড্র করতে পারি। ড্র করলে দেখতে পাবো এর নিচে কিন্তু 38.2 লেভেলটা রয়েছে, ঠিক আছে। তাহলে এই 38.2 লেভেল পর্যন্ত প্রাইস কিন্তু এসে একটা বাধা পেতে পারে যদি আমরা এটাকে হায়ার টাইম ফ্রেম অনুযায়ী রেজিস্ট্যান্স খুঁজে বের করার চেষ্টা করি। আবার এটাকে যদি আমি একটু এরকম করে প্যাটার্ন ক্রিয়েট করাইনি, অর্থাৎ লাইন ট্রেড করাইনি, তাহলেও দেখতে পাবো যে লেটেস্ট যে তির্যক পয়েন্টটা রয়েছে সেটা এরকম একটা জায়গায় রয়েছে। তার মানে হলো আমি যদি ফিবোনাচিটাকে মুছেও দেই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এরকম একটা জায়গায়, অর্থাৎ এরকম যে জোনটা, সেখানে কিন্তু প্রাইস এসে বাধা খাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আগেও এখানে বাধা পেয়েছে, এরকম একটা জায়গায়, এরকম জায়গায় বাধা পেয়েছে। তাহলে এটা আমার টেক প্রফিট জোন হতে পারে যদি আমি ট্রেন্ড ট্রেডের দিকে আমি এখানে আপনার সেল ট্রেড নেওয়ার অপরচুনিটি খুঁজতে থাকি। কিন্তু এখন দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই, যারা এখান থেকে রিভার্সাল ট্রেড করে তাদের জন্য কিন্তু একটা সুন্দর সিগন্যাল ক্রিয়েট হচ্ছে। কি করে ক্রিয়েট হচ্ছে আমি একটু আপনাদেরকে এটা দেখাই, তাহলে আপনারা একটু মজা পাবেন। আমরা জানি যে ডাইভারজেন্স আপনাদেরকে আমি শিখিয়েছিলাম, ঠিক আছে। তো ডাইভারজেন্স বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি, সেখানে আমরা একটা RSI ইন্ডিকেটার ইনক্লুড করতে পারি। মনে করেন আমি এখানে RSI ইন্ডিকেটার ইনক্লুড করলাম আমার চার্টে। যখন আমি এখানে RSI ইন্ডিকেটার ইনক্লুড করলাম, দেখেন তো এখান থেকে আপনি ডাইভারজেন্স দেখতে পাচ্ছেন কি না। যদি আপনি এখানে একটু খেয়াল করে দেখেন এই জায়গাটা এবং এই জায়গাটা যদি আপনারা খেয়াল করে দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন, সরি জায়গাটা ঠিক মতো হলো না, হ্যাঁ, এই জায়গাটায় প্রাইস কিন্তু নিচের দিকে নেমে আসছে। তার মানে এখানে লোয়ার লো ক্রিয়েট করেছে, অর্থাৎ প্রাইসটা এখান থেকে নিচের দিকে নেমে আসছে। কিন্তু এটাকে আমি যদি মুছে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আপনারা এখানে তাকায় দেখেন, এখানে কিন্তু ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে মার্কেটে, অর্থাৎ এখানে যে লোয়ার লোটা ক্রিয়েট হয়েছে RSI-তে কিন্তু লোয়ার লোটা ক্রিয়েট হয় নাই। তার মানে H4 টাইম ফ্রেমে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। তাহলে যারা ডাইভারজেন্স ট্রেডার রয়েছে, যারা আপনার অপোজিট দিকে ট্রেড নেয়, অর্থাৎ যারা রিভার্সাল ট্রেড নেয়, তাদের জন্যও কিন্তু এখানে একটা রিভার্সাল ট্রেডের সিগন্যাল তৈরি হচ্ছে। তাহলে এখানে দেখেন বায়ারদের জন্য একটা সিগন্যাল রয়েছে, সেলারদের জন্য ট্রেন্ড ট্রেডের দিকে একটা সিগন্যাল রয়েছে। এখানে এসে মার্কেট কিন্তু একটা সেন্টিমেন্টাল গেম খেলতে পারে। এই জিনিসটা বোঝানোর জন্যই কিন্তু আমি আজকে আপনাদেরকে এই চারটা অ্যানালাইসিস করছি। কেন একটা সেন্টিমেন্টাল গেম এখানে হতে পারে? যেমন ধরেন এখানে কিন্তু বায়ার এবং সেলার দুজনকেই ট্র্যাপ করার সম্ভাবনা রয়েছে। কি করে দুজনকে ট্র্যাপ করার সম্ভাবনা রয়েছে? মনে করেন প্রাইসটা সুন্দর করে এখানে এসে রিটেস্ট করলো না, রিটেস্ট না করে সে করলো কি, হঠাৎ করে দাম করে নিচের দিকে চলে গেল। দাম করে যখন নিচের দিকে চলে যাবে এইভাবে, ঠিক আছে, যখন মনে করেন যে উপরের দিকে রিটেস্ট না করে এই দাম করে নিচের দিকে এইভাবে চলে আসবে, তখন যারা মনে করেন যে অপেক্ষা করছিল প্রাইসটা এই পর্যন্ত আসবে তখন আমি সেল ট্রেড নিব, তারা তখন মনে করবে হায় হায় আমার অপরচুনিটি তো চলে গেল, আমার ভাই আমাকে বলেছিল এখানে এসে সেল সিগন্যাল দিবে, সেল সিগন্যাল তো দিল না, তার আগে এটা নিচের দিকে হুড় করে নেমে গেল, তার মানে আমার অপরচুনিটি মিস হয়ে গেল। কিন্তু ভাই আমাকে বলেছিল যে সেল হবার সম্ভাবনা বেশি আছে, কারণ এটা স্ট্রং ট্রেন্ডে রয়েছে, তার মানে আমি এখানে সেলটা বসায় দিই। কিন্তু যখনই আপনি সেল সিগন্যালটা বসাবেন, তখনই কী করে মার্কেটটা হিউজ টার্ন ব্যাক করবে মানে কি, তখন দেখা যাবে যে প্রাইস হঠাৎ করে উপরের দিকে একটা দৌড় মারা শুরু করলো। প্রাইস যখন হঠাৎ করে উপরের দিকে দৌড় মারা শুরু করবে, তখন কিন্তু যারা এখানে সেল ট্রেড নিয়েছিলেন তারা এখানে হলো ট্র্যাপ হয়ে গেল।
আবার দেখেন এখানে যারা বায়ার ছিল তারা যখন এইখানে দেখতেছে যে এখানে একটা কনফ্লুয়েন্স হচ্ছে মিনস এখানে তো ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছিল, তার মানে তারা ওয়েট করছে যে আমি কী করে এখানে একটা বায়ের সিগন্যাল পাই। কিন্তু যখন এটা স্ট্রং রিভার্সাল করলো প্যাটার্নটা, তখন দেখা গেল যে সেই বায়ারগুলো ঝাঁপায় পড়লো। এখন সেই বায়ারদেরকে ট্র্যাপ করতে পারে কি করে? বায়ারদেরকে প্রাইস ট্র্যাপ করতে পারে সে হয়তো ঠিক এই জায়গাটাতে বাধা পেয়ে গ্রিন জোনে, তখন সে হয়তো আবার নিচের দিকে এইভাবে স্ট্রংলি নেমে আসবে। তাহলে দেখেন এই জায়গাটায় কিন্তু দুই পক্ষই ট্র্যাপ হয়ে গেল। এটাকে বলে বুলিশ ট্র্যাপ এবং বেয়ারিশ ট্র্যাপ, মানে বুল ট্র্যাপ এবং বেয়ার ট্র্যাপ। তার মানে এখানে দুই টাইপের ট্র্যাপ যখন হয়ে গেল, তার মানে দুই টাইপের ট্রেডারই কিন্তু লসের সম্মুখীন হলো। আর মার্কেট সেন্টিমেন্টে এইভাবে খেলে যে দুই টাইপের ট্রেডারকে ধরা খাওয়ায়, তারপর সে তার গতির দিকে চলে। তাহলে সেন্টিমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড বলতেছে যে এখানে প্রথমে সেলারদেরকে ধরা খাওয়াতে পারে, তারপরে সে বায়ারদেরকে ধরা খাওয়াতে পারে, কারণ সে যখন উপরের দিকে স্ট্রংভাবে উপরের দিকে উঠে যাবে তখন হয়তো এই জায়গায় জোনে গিয়ে তারপরে সে ওই যে আমি প্রথমে অ্যানালাইসিস করেছিলাম ওই যে 4টা কনফ্লুয়েন্স ছিল সেই জায়গাতে সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট করে সেল সিগন্যালতে নিচের দিকে নেমে আসতে পারে, কারণ ওই জায়গাটাতে স্ট্রং বাধা রয়েছে। এরকম ঘটনা কিন্তু মার্কেটে ঘটতে পারে, ঠিক আছে? এই যে ঘটবেই তার কোনো গ্যারান্টি নেই, বাট এরকম ঘটার পসিবিলিটি রয়েছে। শুধু আমাদেরকে 3টা ঘটনার জন্যই প্রস্তুত থাকতে হবে। এক, সেখানে সেল সিগন্যাল হতে পারে সুন্দর করে এই গ্রিন জোনের কাছাকাছি এসে বা এই 50 কাছাকাছি এসে কিংবা এই 50 কাছাকাছি এসে একটা সেল সিগন্যাল হতে পারে, কিংবা সেটা কি করতে পারে রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট করতে পারে, একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হতে পারে যেখান থেকে আমি কনফ্লুয়েন্স অনুযায়ী প্যাটার্ন ক্রিয়েট হতে পারে যেটাকে বুলিশ ইনগালফিং প্যাটার্ন বলে। কিংবা আমাদের হতে পারে কি সে বুলিশ ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পরে উপরের দিকে এসে একটা রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট হতে পারে। এখন আপনাকে দেখতে হবে যে প্রাইস অ্যাকশন কি করছে, অর্থাৎ প্রাইস অ্যাকশন আমাদেরকে কি সিগন্যাল দিচ্ছে। আমরা অ্যানালিসিস করে রাখলাম, আমরা 3 টাইপের জন্য প্রস্তুত থাকলাম, এবং লাস্টে গিয়ে সিগন্যাল আমাদেরকে যেটা দিবে সেটাই আমি করব। আমি তাড়াতাড়ি করে নেমে পড়বো না মাঠে। এখানে দেখেন ট্র্যাপ হয়েছিল কি করে, তাড়াতাড়ি করে আপনি ট্রেড করেছিলেন বলে আপনি এখানে ট্র্যাপ হয়ে গেছিলেন। আবার এখানে যখন উপরে যাওয়া শুরু করলে আপনি তাড়াতাড়ি করে ট্রেড নিয়েছিলেন। বরং আপনি যদি ডেইলি চার্টের ক্লোজের জন্য অপেক্ষা করতেন এবং এইখানে যদি আপনি একটা বুলিশ ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হতো, তারপর যদি আপনি ট্রেডটাকে নিতেন, তাহলে কিন্তু আপনার জন্য সেটা বেটার হতো। তো এটা গেল আমার ইউরো ইউএসডিতে আমি অ্যানালাইসিস করলাম যে কি হতে পারে। এবার আসেন জিবিপি ইউএসডিতে একটু আলোচনা করি। জিবিপি ইউএসডিতে কী হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আমি খুব বেশি আপনাদেরকে দেখাবো না, আপনাদের নিজেদের কাজ হলো সেটাকে খুঁজে বের করবেন জিবিপি ইউএসডিতে কী হতে পারে। আমি খুব ফাস্ট যাব, কারণ যেহেতু আমি জিবিপি ইউরো ইউএসডি ডিটেলসে আলোচনা করলাম। তো ডেইলি টাইম ফ্রেমে আসি। ডেইলি টাইম ফ্রেমে কিন্তু দেখা যাচ্ছে যে সেটা প্রাইস উপরের দিকে যাচ্ছিল স্ট্রং মুভমেন্ট অনুযায়ী, কারণ এটা যদি আমি স্টার্টিং পয়েন্ট ধরি, এটা এন্ড পয়েন্ট, তাহলে আপনাদেরকে সহজভাবে দেখালাম যে এটা ডেইলিতে প্রথমে আপার ট্রেন্ডে ছিল, তারপরে কিছুটা রিট্রেস করে আসছে। এটাকে মিনিমাম ডাউন ট্রেন্ড বলা যেতে পারে, অর্থাৎ ইন্টারমিডিয়েট একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। কিন্তু H4 যদি আমি যাই তাহলে ডেইলি টাইম ফ্রেমের সাথে কনফ্লুয়েন্স করে, যেটা সুন্দর করে উপরের থেকে নিচের দিকে নেমে আসতেছে। এই চার্টটাকে আমি একটু সরাই নিই, এটা হলো ইউরো ইউএসডি মতো আমি দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে কী করবো, লাইন চার্টে চলে যাব। লাইন চার্টে গিয়ে আমি আমার সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবো। এই তির্যক লাইনে কোথায় কোথায় টাচ করছে আমি দেখব খুব সহজভাবে। উপরের দিকে থেকে দেখব যে কোথায় টাচ করছে, নিচের দিক থেকে দেখব কোথায় টাচ করছে, রিসেন্ট প্রাইসের কোথায় কোথায় টাচ করার সম্ভাবনা রয়েছে, সেই জিনিসগুলোকে খুঁজে বের করা হলো আমার প্রাথমিক উদ্দেশ্য। আমি জাস্ট আরবিটারি টেনে যাচ্ছি, অতটা হয়তো অ্যাকুরেট নাও হতে পারে। আমি জাস্ট আপনারা পরবর্তীতে এই যেমন এখানে এটা টাচ করেছে, এটা টাচ করছে, এটা টাচ করছে, এই জন্য আমি এরকম একটা জায়গায় টানলাম, ঠিক আছে? সো আমি পরবর্তীতে কি করব, এটাকে আবার ক্যান্ডেলস্টিক চার্টে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি দেখব যে স্ট্রং। এখানে আরেকটা পয়েন্ট আমি দেখতে পাচ্ছি এরকম একটা জায়গায়। আমি জাস্ট প্রথমে রাফ টানলাম, পরে আমি মিলাই দেখব যে ফিবোনাচি লেভেলের সাথে কী করে মিলে। আমি ক্যান্ডেলস্টিকে ব্যাক করে চলে আসলাম। তারপরে আমি কি করব, এই ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা হাই পয়েন্ট থেকে লো পয়েন্টে টানবো এবং আমি দেখব যে কোন কোন জায়গায় কনফ্লুয়েন্স করছে আমার ফিবোনাচির সাথে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স। তাহলে এখানে যদি আমি তাকাই তাহলে দেখা যাচ্ছে যে 23.6 যে লেভেলটা রয়েছে সেটা কিন্তু আমার নিয়ারেস্ট যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা রয়েছে তার সাথে মিলে যাচ্ছে। তার মানে আমি কি করতে পারি, এখানে একটা বক্স টেনে রাখতে পারি যে এই জায়গাতে আমার যদি আমি সেল সিগন্যাল পাই তাহলে আমি এখান থেকে ট্রেড নিব। তারপরে আমি দেখতে পাচ্ছি 50 এই জায়গাটাতেও কিন্তু আমার একটা কনফ্লুয়েন্স করছে 50 সাথে আমার আগের যে সাপোর্ট রেজিস্ট্যান্স টেনেছিলাম সেটার একটা এখানে কনফ্লুয়েন্স করছে। এবং আমি যদি এটাকে এবার নিচের দিকে নামাই নিয়ে আসি, দেখতে চাই যে রিসেন্টের সাথে কি করে কনফ্লুয়েন্স করছে কোথাও, তাহলে আমি দেখতে পাবো যে এই 38.2টা কিন্তু কাছাকাছি আছে এই জোনটার, এখানে এরকম দেখা যাচ্ছে। আর এখানেও কিন্তু 78-এর কাছাকাছি এটা রয়েছে, 61-এরও কাছাকাছি এটা রয়েছে। তার মানে এখানেও অনেকগুলো জোন রয়েছে। আমি আর ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি না, আপনাদের কাজ হলো সেটাকে সুন্দর করে আবার অ্যানালিসিস করে খুঁজে বের করা। যেমন ধরুন এখানে যদি আপনি অ্যানালিসিস করেন দেখেন যে 78.6-এর সাথে কিন্তু মানে এই হাইয়ের পরে যদি আমি এই
হাইটাকে লোয়ার হাইটাকে ধরি তাহলে দেখা যাচ্ছে যে 78.6 এবং 38.2 এই দুটা কিন্তু খুব সুন্দর করে মিলে যাচ্ছে। তার মানে এই জায়গাটা কিন্তু একটা ভালো দুইটা রেজিস্ট্যান্স জোন হিসাবে যখন প্রাইস উপরের দিকে যাবে কাজ করতে পারে। তো এটাকে আমি আর ডিটেলসে আলোচনা করবো না জিবিপি ইউএসডিকে, আপনাদেরকে জাস্ট দেখাই দিলাম কী করে আমরা ইউএসডি থেকে বের করলাম। এখন দেখেন যে আপনি যদি আবার M15-এ যান, M15-এ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্ট্রং আপার ট্রেন্ডে রয়েছে, ঠিক আছে। কিন্তু স্ট্রং আপার ট্রেন্ডে থাকলেও আপনি কিন্তু জানেন যে হায়ার টাইম ফ্রেম কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। তাহলে আমি যে প্রথম কোয়েশ্চেনটা করেছিলাম, দুইটা টাইম ফ্রেমে যদি ভিন্ন সিগন্যালও দেয়, আপনি দেখবেন যে হায়ার টাইম ফ্রেম আপনাকে কোন দিকে দিচ্ছে এবং আপনি দেখবেন যে আপনি কোন চার্টে ট্রেড করেন। আপনি যদি 15 মিনিটের চার্টে ট্রেড করেন এবং আপনি যদি অ্যানালাইসিস করেন 1 আওয়ার চার্ট অনলি, 15 মিনিট চার্ট এবং 5 মিনিট চার্ট, তাহলে আপনার জন্য অ্যানালাইসিস অন্যরকম হবে। আর কেউ যদি ডে 1 H4 H1 ইউজ করে তাহলে তার জন্য অ্যানালাইসিস অন্যরকম হবে। তো একজনের অ্যানালাইসিস আরেকজনের অ্যানালাইসিসের সাথে খাপ খাবে না, কারণ টাইম ফ্রেম এবং আপনি কী করে ট্রেড নিচ্ছেন, আপনার ট্রিগার পয়েন্ট কোথায়, সেটার উপর ডিপেন্ড করছে আপনার অ্যানালাইসিস কী হতে পারে। তো এখানে আমি জাস্ট H1 চার্টে এসে আপনাদেরকে একটা জিনিস দেখাই। যেমন দেখেন, এই যে আমি একটা জোন টেনেছিলাম, এই জোনের কাছাকাছিতে কিন্তু দেখতে পাচ্ছেন একটা সেল সিগন্যাল মতো পেয়েছিলাম, অর্থাৎ এখানে একটা পিন বার মতো পেয়েছিলাম। আপনাদেরকে আমি আবার বলছিলাম যে কী করে একটা সিগন্যাল পেতে পারি। তো এরকম কিন্তু একটা সেল সিগন্যাল এটা হতে পারে, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি এই পিন বারটা ধরেই শুধুমাত্র ট্রেড করি, আমি জানি যে এখানে হয়তো এখন উইক কেবল শুরু হয়েছে, এটারও উপরের দিকে যেতে পারে, এখনও উইকের মুভমেন্টাম শুরু হয় নাই। কিন্তু আমি যদি মনে করেন যে এইখান থেকে যেহেতু আমি একটা সেল সিগন্যাল পেলাম, আমি যদি একটা ট্রেড ওপেন করি, ট্রেডটা এরকম ট্রেড ওপেন করি যে এখানে এখন যে প্রাইসটা রয়েছে আমি জাস্ট এখান থেকে ট্রেড ওপেন করলাম এবং আমি স্টপ লসটা হবে ঠিক এর মাথার উপরে। আমি এটাকে এটা দিয়ে টানি তাহলে বুঝতে সুবিধা হবে। স্টপ লসটা মনে করেন এরকম একটা জায়গায় দিলাম, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আমি যদি এখান থেকে ট্রেড ওপেন করি, স্টপ লস যদি আমার 30 পিপস মতোও হয়, কিন্তু আপনি নিচে দেখেন নিচে কিন্তু বাধা কোন জায়গায় আছে, নিচে বাধা বোঝার জন্য আমি এখানে আবার চলে আসি। তাহলে নিচের বাধাটা আছে হলো আপনার এরকম একটা তির্যক লাইন, নেক্সট এরকম একটা জায়গায়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি এখানে 30 পিপস রিস্ক নিলেও আমার রেওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে 60 পিপস। তার মানে এটা কি 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিওর একটা ট্রেড। তাহলে এইটা যে আমার একটা সেল সিগন্যাল দিল, এখান থেকে আমার এই জোনটা মুছে গেছে, জোনটাকে আমি বসায় দিচ্ছি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমার এখানে কিন্তু কনফ্লুয়েন্স ছিল 23.6, 38.2 এবং আমার সাপোর্ট রেজিস্ট্যান্সের। তো ওই কনফ্লুয়েন্সে এখানে আমি একটা রিয়াকশন পেলাম। এই রিয়াকশন থেকে যদি আমি ট্রেডটা নেই এবং আমি ধরে নিই যদি এটা উপরের দিকে চলে যায় তাহলে আমার অ্যানালাইসিসটা ফেল হবে, সেখানে আমার স্টপ লস হিট করবে এবং স্টপ লস আমাকে মেনে নিতেই হবে, কারণ ট্রেডিংয়ের পার্টি হলো স্টপ লস। এবং আমি যদি দেখি যে না এটা নিচের দিকে চলে আসলো, তাহলে কিন্তু আমার 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও যদি আমি দেখি যে না এটা রিস্ক রিওয়ার্ড রেশিও আমার স্টপ লস হিট করে উপরের দিকে চলে গেল, তাহলে আমাকে দেখতে হবে যে এরকম একটা জায়গায় আমি সেল সিগন্যাল পাই কিনা। কারণ এই যে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে টানা আছে, এইখানে আমি যদি একটা সেল সিগন্যাল পাই এরকম একটা জায়গায়, কারণ এখানেও অনেকগুলো কনফ্লুয়েন্স আমি খুব তাড়াতাড়ি করে গেছি বলে আপনাদেরকে এখানে দেখাতে পারি নাই, বাট আমার H4 এখানে আমার অ্যানালিসিস এখানে দেখানো আছে, ঠিক আছে। যে আপনাদেরকে জাস্ট দেখায় যে আমি যখন অ্যানালিসিস করে রেখেছি, এখানে আমি 3টা জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে রিভার্সাল হওয়ার পসিবিলিটি রয়েছে। এরকম একটা গ্রিন জায়গায়, এরকম একটা গ্রিন জায়গায়, এরকম একটা গ্রিন জায়গায়। তা আমি নেক্সট উইকে অর্থাৎ আমার পরবর্তী উইকে চেষ্টা করব যে আমি এখান থেকে এরকম কোনো জায়গা থেকে সেল সিগন্যাল পাই কিনা। এবং আরেকটা জিনিস এখানে দেখায় যে H4-এ যদিও এখানে ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছিল, কিন্তু ইউরো ইউএসডিতে যদিও H4-এ ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছিল, কিন্তু জিবিপি ইউএসডিতে H4-এ ডাইভারজেন্স ক্রিয়েট হয় নাই। তার মানে রিভার্সালের সিগন্যাল আমি এখান থেকে পাচ্ছি না। এটাও আর একটা কারণ হতে পারে যে আমি সেলের দিকে ট্রেডটা তাড়াতাড়ি বসায় নিলাম। কেন বসায় নিলাম? কারণ আমি দেখতে পাচ্ছি এখান থেকে প্রাইস রিয়াক্ট করলো এবং সেটা নিচের দিকে যদি নেমেও আসে, তাহলে কিন্তু আমার এখান থেকে আমার লাভ হতে পারে 1:2 রিস্ক রেশিওতে। এখন লাস্ট একটা জিনিস দেখিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। যদিও আমি অনেক কিছু এখানে আলোচনা করেছি, একটু জটিল লাগতে পারে, বাট আপনার এই ভিডিওটা বারবার দেখলে হয়তো আপনাদের অনেক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি, এই যে আমি অ্যানালাইসিস করেছি, ঠিক আছে, এই অ্যানালাইসিসটা যে আমার আগেও কাজ করেছে, কারণ একটা সুন্দর একটা ট্রেড নিয়েছিলাম, সেই ট্রেডটা আপনাদেরকে আমি দেখাতে চাই। সেটা আমি খুব সম্ভবত জিবিপি ইউএসডিতেই নিয়েছিলাম। আমি সেই ট্রেডটা দেখানোর জন্য যে কাজটা করবে, নতুন একটা জিবিপি ইউএসডি চার্ট ওপেন করি, তাহলে আমার জন্য আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। এখানে ফ্রেশ করে নিলাম আমি চার্টটাকে। যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হলো আমি 2 উইক আগে একটা ট্রেড নিয়েছিলাম। 2 উইক বলতে এরকম একটা টাইমে মনে করেন যে আমি যখন এরকম 19 তারিখে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন চার্টে এখানে 19 তারিখ দেখাচ্ছে, 19 তারিখ যখন ছিল, তখন তো আমার কাছে চার্টটা এরকম ছিল, রাইট? তখন আমার কাছে চার্টটা ছিল এরকম। আমি কিন্তু তার পরবর্তী জিনিসটা জানি না, পরবর্তী জিনিসটা কি হতে পারে এটা আমার আইডিয়া নাই। যে পরবর্তীতে আমার কি হতে পারে। আমি জাস্ট এটাকে এই পর্যন্ত নিয়ে আসি। ওকে,
আমি জানি না যে প্রাইস পরবর্তীতে কী হতে পারে। বাট এখান থেকে আমি দেখতে পাচ্ছি প্রাইস নিচের দিকে নেমে আসছে। তার মানে আপনারা যখন আমার মতো করে ট্রেড করবেন, আমি আপনাদেরকে শিখেছিলাম কী করতে হবে। প্রথমে হলো এটাকে লাইন চার্টে চলে যেতে হবে। লাইন চার্টে চলে গিয়ে আমি দেখব যে নিয়ারেস্ট তির্যক পয়েন্টগুলো কোথায় আছে। নিয়ারেস্ট তির্যক পয়েন্টগুলোতে আমি লাইন বসাবো। তাহলে নিয়ারেস্ট একটা তির্যক পয়েন্ট আমি এখানে দেখতে পাচ্ছি, আরেকটা তির্যক পয়েন্ট আমি এইখানে দেখতে পাচ্ছি নিয়ারেস্ট। ঠিক আছে, যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে আমি এখানে সেল সিগন্যাল নেওয়ার চেষ্টা করব এবং তারপরে আমি আমার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে এসে আমি এখান থেকে ফিবোনাচ্চি টুল টানবো। এখান থেকে হাই থেকে এই লো পর্যন্ত আমি একটা ফিবোনাচ্চি টুল টানলাম এবং আমি দেখতে পাচ্ছি যে এইখানে 38.2 এর সাথে কিন্তু আমার যে লাইনটা সেটা মিলে যাচ্ছে। তার মানে আমি এইখানে একটা সেল সিগন্যালের জন্য ওয়েট করব। তাহলে আপনি যদি দেখেন এখানে আমি এই লাইনটাকে একটু বাড়াই নিই, কারণ আমি তো এই ব্লু লাইনের পরে কিন্তু আমি জানি না যে কী হচ্ছে। ব্লু লাইনের পরে আমি জানি না যে কী হচ্ছে। সো আমি এটাকে একটু ঝামেলা হচ্ছে, এটাকে বড় করে নিই। তো এই গ্রিন লাইনটাকে যদি আমি বাড়াই, ঠিক আছে, তার মানে আমি এই ব্লু লাইনের পরে কিন্তু জানি না। ঠিক আছে, ব্লু লাইনটা এটা হলো 19 তারিখে। ঠিক আছে, ব্লু লাইনটার পরে আমি জানি না। তো দেখেন এখানে আমার গ্রিন লাইনটা ছিল, এইটা আমার নেক্সট দিয়ের ট্রেড। তো এইখানে দেখেন কি হয়েছে, আমি যদি H1 চার্টে যাই, ঠিক আছে, H1 চার্টে গেলেও আপনারা দেখতে পাবেন যে এইখানে এসে প্রাইস কি করেছিল, একটা রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট করেছিল। ঠিক আছে, কী করে রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট করেছিল, আপনারা যদি একটু চার্টটাকে বড় করি তাহলে দেখতে পাবো যে এটা প্রাইস উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, না যেতে পারে আবার নিচের দিকে চলে আসছিল। তাহলে এই যে তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলের সমন্বয়ে আমরা এটাকে বলে থাকি ইভিনিং স্টার প্যাটার্ন। ইভিনিং স্টার প্যাটার্নের উদ্দেশ্য হলো যে সেটা কিন্তু দিক রিভার্সাল করে নিচের দিকে চলে আসবে। উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু উপরের দিকে যেতে পারে নাই, কারণ নিচের দিকে ডাউন প্রেশার রয়েছে। তাহলে আমি এখানে আমার অ্যানালিসিস করে বের করে রাখলাম যে আমি এখন নিচের দিকে ট্রেড নিব এবং আমি তারপরে দেখলাম এখানে একটা ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। তার মানে আমি এখান থেকে কী করতে পারি, একটা ট্রেড নিতে পারি যেখানে আমার রিস্ক হতে পারে। আমি যদি এটা উপরেও ধরি 45 এবং নিচের দিকে কিন্তু আমার এখানে 45, তো 40 তো আমি পাচ্ছি এবং নিচের দিকে এটা ধরলে আমি 105 এবং এই ডাউন ট্রেন্ডটা অনেক দিকে নিচের দিকে চলে আসছে। কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার পরবর্তী জোনটা এরকম একটা জায়গায় রয়েছে, যেটা আপনি এখান থেকে কিন্তু আবার H4 চার্টে গিয়ে বের করতে পারেন। তো এইভাবে আপনারা যদি এই সিম্পল একটা অ্যানালাইসিস ফলো করেন, ইভেন আপনারা জিবিপি ইউএসডিতে দেখলাম, তো ইউরো ইউএসডিতেও কিন্তু এরকম একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছিল যখন আপনি H4 চার্টে যাবেন। যেমন ধরেন যে ওই ঠিক যেভাবে আমি 19 তারিখে চার্টে গেলাম, যে দেখালাম আপনাদেরকে, এটা যদি আপনি 19 তারিখে এইভাবে যান, ঠিক আছে, এবং সেখানে যদি আমি H4 চার্টেও যাই, H4 চার্টে গিয়ে যদি আমি দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আপনারা সেরকম একটা সিগন্যাল পাবেন। তো আপনাদের হোম টাস্ক এটা, যে দেখা যে আসলেই যেভাবে আমি ট্রেড নিচ্ছি সেভাবে কাজ করে কিনা। জাস্ট আমি এটা সিম্পলভাবে এখানে দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে যেমন ধরেন এটা তো ওই রকম একটা জায়গা ছিল, আমি এই লাইনগুলোকে মুছে দিই, তাহলে আপনাদের আর কনফিউশন থাকবে না। তো এখান থেকে এখানে যদি আমি কি করি, ফিবোনাচ্চি টানি, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এই ফিবোনাচ্চিটার সাথে 61 এখানে মিলে যাচ্ছে। এবং তার আগে আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাকে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে লাইনটা টেনে আসতে হবে। সো সাপোর্ট রেজিস্ট্যান্স আমি তো এই ব্লু লাইনের পরে জানি না, এই ব্লু লাইনের আগে কি আছে, ব্লু লাইনের আগে কিন্তু আমার এই যে একটা তির্যক পয়েন্ট, দেখেন এখানে তির্যক পয়েন্ট, এখানে তির্যক পয়েন্টে টাচ করেছে। ঠিক আছে, এখন এই যে ব্লু লাইন, এই ব্লু লাইনের পরে কিন্তু আমি জানি না কি হচ্ছে। তো এইখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এটা তো আমার রেজিস্ট্যান্সের সাথে টাচ করেছে, যখন আমি জানি না, অ্যাটলিস্ট এইটুকু তো জানি না আমি এরপরে কি হতে যাচ্ছে। কিন্তু এটা যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে, আমি কিন্তু ওয়েট করব কখন এটা আসে। আবার তারপরে আমি বলেছিলাম যে ফিবোনাচ্চি টুলটা আনবো, এটা হলো আমার হাইস্ট পয়েন্ট, এটা হলো আমার লোয়েস্ট পয়েন্ট। তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে 61, এই 61 কিন্তু আমার একটা সিগন্যাল দিচ্ছে, যে সিগন্যালটা হলো এরকম একটা সিগন্যাল, যে এরকম একটা গ্রিন যদি থাকে এবং এখানে যদি আমি কোনো সেল সিগন্যাল পাই, তাহলে আমি সেখান থেকে সেল সিগন্যাল দিব। এবং দেখেন খুব সুন্দর করে এই গ্রিনটাকে যদি একটু বাড়ায় নিয়ে আসেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে এসে কিন্তু সে আবার একটা সেল সিগন্যাল দিয়েছে। কি সিগন্যাল দিয়েছে, এক তো এখানে পিন বার দিয়েছে, দুই তারপরে এখানে বেয়ারিশ স্ট্রংভাবে নিচের দিকে নেমে আসছে। তাহলে এখানে কিন্তু আপনার ট্রেড নিতে পারতেন, সেই ট্রেডটা হতে পারতো যে এখান থেকে স্টপ লস এখান থেকে 64 পিপ এবং এর নিচের দিকে তো অনেক দূর নেমেই আসছে। যতক্ষণ আপনি ট্রেন্ডের দিকে ধরে রাখবেন ততক্ষণ তো আপনি অ্যাটলিস্ট 1:2 এবং 1:3 এখান থেকে ট্রেড পাচ্ছেন। তো এই যে সিম্পল একটা অ্যানালিসিস করে আপনাদেরকে দেখালাম, এইভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে হবে প্রতি উইকেন্ডে, বা আপনারা পিছনের দিকে চাটে, যে আমি যেমন আপনাদেরকে পিছনের দিকে এসে দেখালাম, ঠিক আছে, ব্যাক হিস্টোরি টেস্ট করে, এভাবে আপনারা পিছনের দিকে যান এবং টেস্ট করতে করতে আপনারা শিখেন, তাহলে আপনাদের প্র্যাকটিস হবে। তো আজকে এই পর্যন্তই। আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা দেখালাম সেটা হলো আমি কিছু আপকামিং ট্রেড ইউরো ইউএসডিতে এবং জিবিপি ইউএসডিতে কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম।
এখানে আমি একটু ক্লিয়ার করে রাখি, আমি যে সেল সিগন্যাল দেখালাম মানে এই যে না আপনি এখনই একটা সেল সিগন্যাল বসায় দিবেন। আপনার কাজ হবে ওই যে আমি গ্রিন জোনগুলোকে আইডেন্টিফাই করলাম ওইখানে এসে দেখা, আমি যে পরবর্তীতে লাস্টের দিকে দেখালাম যে প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, হয় পিন বার, নয় ইভিনিং স্টার, কিংবা বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন, এরকম যদি কোনো প্যাটার্ন ক্রিয়েট হয় তখন আপনারা সেখান থেকে যদি আপনারা দেখেন যে রিস্ক রিওয়ার্ড রেশিও আপনার অনুকূলে থাকে সেখান থেকে আপনারা ট্রেড নিতে পারেন। সেল সিগন্যাল দেখালাম বলে যে বাই সিগন্যাল এখানে তৈরি হবে না তা কিন্তু না, বাই সিগন্যালও তৈরি হতে পারে, কারণ মার্কেট এখানে সেলারদেরকে ট্র্যাপ করার জন্য একটা বুলিশ ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করতে পারে। এবং এখানে বুলিশ ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করার কনফিডেন্স হলো কারণ আমি এখান থেকে ইউরোইউএসডিতে একটা ডাইভারজেন্সও পাচ্ছিলাম। সুতরাং ডিটেলসে আমি অনেক কিছু এখানে আলোচনা করলাম, এখানে অনেক কিছু শেখা রয়েছে। যদি আপনাদের কাছে একটু কমপ্লেক্স লাগে তাহলে আপনারা ভিডিওটা আবার দেখবেন, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। আজকে এই পর্যন্তই রাখি, ভিডিওটা অলরেডি 35 মিনিটস হয়ে গেছে। সো পরবর্তীতে আবার দেখাবে খুব তাড়াতাড়ি শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং লাস্ট একটা সতর্কবাণী আপনাদের সবাইকে দিতে চাই, যেহেতু করোনা পরিস্থিতি আবার কিছুটা খারাপের দিকে যাচ্ছে, আপনারা সবাই বাসাতে সাবধানে থাকবেন এবং বাইরে গেলেও মাস্ক পরে যাওয়ার চেষ্টা করবেন। যদিও আমরা জানি যে অনেকে আমরা ভ্যাকসিন নিচ্ছি, তারপরেও বাংলাদেশে কিন্তু যেহেতু আমাদের ডেন্সলি পপুলেটেড একটা কান্ট্রি, আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। নিজেরা যদি একটু সাবধানে থাকি, মাস্ক ব্যবহার করি, তাহলে নিজেরা ইফেক্টেড হব না, এবং নিজেরা ইফেক্টেড হলে অন্যকে যাতে ইফেক্ট না করি সেই বিষয়ে যদি আমরা একটু সচেতন হই, এই জন্য আমি সবাইকে এই অনুরোধটুকু করলাম, অন্তত যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার বা আমার এই ভিডিওগুলো দেখছেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।